প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে কাজটি প্রায়ই করি সেটি হলো দাঁত ব্রাশ করা। ব্রাশের সামান্য টুথপেস্ট নিয়ে মাত্র 2 মিনিট দাঁত ব্রাশ করি আমরা, তারপর নিশ্চিন্তে দিন শুরু করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই টুথপেস্টের ভেতরে এমন কোনো উপাদান থাকতে পারে যা আমাদের চোখে দেখা যায় না, অথচ পরিবেশ কিংবা আমাদের শরীরের জন্য উদ্বেগের কারণ হতে পারে? মাইক্রোপ্লাস্টিক শব্দটি এখনও সারা বিশ্বের বিজ্ঞানীদের অন্যতম আলোচনার কারণ। সমুদ্রের মাছ, বোতলজাত পানি, লবণ, এমনকি মানুষের রক্ত ও কিছু মানব টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণা হয়েছে। ফলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, টুথপেস্টেও কি মাইক্রোপ্লাস্টিক আছে? আজকের পর্বে আমরা জানব মাইক্রোপ্লাস্টিক আসলে কি, টুথপেস্টের সঙ্গে এর সম্পর্ক কি, অতীতে কেন কিছু টুথপেস্টে প্লাস্টিকের ক্ষুদ্র কণা ব্যবহার করা হতো এবং বর্তমানের বাস্তবতা কি। তার আগে আমাদের কৌতূহল ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, বর্তমান বিশ্বের অনেক দেশে টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিকের দানা, যাকে মাইক্রোক্লোবিড বলা হয়, ব্যবহার নিষিদ্ধ বা ব্যাপকভাবে কমে গেছে। অর্থাৎ সব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে এমন কোনো দাবি নয়। তবে অতীতে কিছু বিশেষ ধরনের টুথপেস্ট পরিষ্কার করার উদ্দেশ্যে প্লাস্টিকের ক্ষুদ্র দানা ব্যবহার করা হতো, যা পরিবেশে বড় ধরনের দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, মাইক্রোপ্লাস্টিক আসলে কি? মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে বোঝায়। এগুলো এতই ছোট যে খালি চোখে অনেক সময় দেখাই যায় না। কিছু মাইক্রোপ্লাস্টিক শুরু থেকেই ছোট আকারের তৈরি হয়, আবার বড় প্লাস্টিক ভেঙেও এ ধরনের কণা তৈরি করতে পারি। একসময় কিছু কসমেটিক্স, ফেস ওয়াশ ও টুথপেস্টে ক্ষুদ্র প্লাস্টিকের কণা ব্যবহার করা হতো, যাতে দাঁত বা ত্বক পরিষ্কার করার অনুভূতি পাওয়া যেত। কিন্তু সমস্যা দেখা যায় তখনই যখন এই কণাগুলো ড্রেন দিয়ে নদী ও সমুদ্রে পৌঁছে যায়। বিজ্ঞানীরা দেখতে পান পানি শোধনাগারে অনেক ব্যবস্থাই এত ছোট প্লাস্টিক কণা পুরোপুরি আটকে রাখতে পারে না। ফলে এগুলো নদী, হ্রদ ও সমুদ্রে ছড়িয়ে পড়ে। পরে মাছ, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণী এগুলো গ্রহণ করতে পারে। এর মাধ্যমে পুরো খাদ্য শৃঙ্খল প্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই কারণেই বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোপ্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি এখন অনেক টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক না থাকে, তাহলে মানুষ কেন এখনও টুথপেস্ট আর মাইক্রোপ্লাস্টিক নিয়ে আলোচনা করছে? এর একটি কারণ হলো, অনেক মানুষ পুরনো তথ্য ও বর্তমান তথ্যকে একসঙ্গে মিলিয়ে ফেলেন। এছাড়া কিছু গবেষণায় প্লাস্টিক ভিত্তিক উপাদান বা প্যাকেজিং থেকে পরিবেশে প্লাস্টিক ছড়ানোর বিষয়ে আলোচিত হয়েছে। তাই প্রতিটি পণ্যের উপাদান আলাদা আলাদা করে দেখা জরুরি। এখন প্রশ্ন হতে পারে, যদি কেউ অতীতে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট ব্যবহার করে থাকেন, তাহলে কি নিশ্চিতভাবে তিনি অসুস্থ হয়ে পড়বেন? এর উত্তর হলো, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি শুধুমাত্র টুথপেস্ট ব্যবহারের কারণে কী ধরনের রোগে আক্রান্ত হবেন তা নিশ্চিতভাবে বলা যায় না। বিজ্ঞানীরা এখনও এ বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাহলে প্লাস্টিক নিয়ে এত উদ্বেগ কেন? কারণ বিজ্ঞানীরা দেখেছেন, পরিবেশে প্লাস্টিক যতই বাড়ছে ততই ক্ষুদ্র প্লাস্টিকের কণা বাতাস, পানি ও খাদ্যে ছড়িয়ে পড়ছে। মানুষও নানা উৎস থেকে অল্প অল্প করে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসছে। এর দীর্ঘমেয়াদী প্রভাব এখনও পুরোপুরি জানা যায়নি। তাই সতর্কতা ও গবেষণার দুই দিকেই গুরুত্ব দেওয়া জরুরি। ভাবুন তো, প্রতিদিন যে জিনিসটি আপনি ব্যবহার করছেন সেটি নিয়ে যদি সারা বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করেন, তাহলে বিষয়টি নিশ্চয়ই গুরুত্বের দাবিদার। তবে মনে রাখতে হবে, আতঙ্ক নয়, তথ্যই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় শক্তি। সব টুথপেস্ট ক্ষতিকর নয়, আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি দাবিও সত্য নয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য দেখা জরুরি। আজকের পর্বে আমরা জানব মাইক্রোপ্লাস্টিক কীভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, বিজ্ঞানীরা এ পর্যন্ত কী তথ্য পেয়েছেন এবং কোন বিষয়গুলো এখনও গবেষণাধীন। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে এমন কিছু তথ্য যা হয়তো আপনার প্রতিদিনের জীবনযাপনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে।
কল্পনা করুন, আপনি প্রতিদিন দাঁত ব্রাশ করছেন মাত্র 2 মিনিটের অভ্যাস। এরপর মুখ ধুয়ে নিশ্চিন্তে কাজে বেরিয়ে পড়ছেন। কিন্তু যদি বলা হয় এই 2 মিনিটে আপনি এমন এক বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছেন যা নিয়ে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে প্রতিদিন নতুন নতুন পরীক্ষা চলছে। মাইক্রোপ্লাস্টিক। এই শব্দটি এখন আর শুধু সমুদ্র বা প্লাস্টিকের বোতলের সঙ্গেই সীমাবদ্ধ নয়, এটি নিয়ে আলোচনা হচ্ছে মানুষের শরীর, পরিবেশ এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্য নিয়েও। আজকের পর্বে আমরা জানব কিভাবে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং টুথপেস্টের সঙ্গে এর সম্পর্ক আসলে কতটা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাব্য অনেক উৎস রয়েছে, যেমন খাবার, পানীয়, বাতাস, প্লাস্টিকের প্যাকেজিং, সামুদ্রিক মাছ এবং পরিবেশের ধুলাবালি। অতীতে কিছু টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক নামে ক্ষুদ্র প্লাস্টিকের কণা ব্যবহার করা হতো, তাই এই বিষয়টিও আলোচনায় আসে। আপনি যখন দাঁত ব্রাশ করেন তখন সাধারণত টুথপেস্ট গিলে ফেলেন না, তবে অল্প পরিমাণ টুথপেস্ট অনিচ্ছাকৃতভাবে গলায় চলে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। এই কারণেই শিশুদের জন্য খুব অল্প পরিমাণ টুথপেস্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এক সময় কিছু টুথপেস্টে ক্ষুদ্র প্লাস্টিকের দানা ব্যবহার করা হতো। এগুলোর উদ্দেশ্য ছিল দাঁত পরিষ্কারের অনুভূতি বাড়ানো। কিন্তু পরে গবেষণায় দেখা যায় এই ক্ষুদ্র কণাগুলো পানির সঙ্গে ড্রেনে চলে যায় এবং পানি শোধনাগারে সব সময় এগুলো পুরোপুরি আটকে রাখতে পারে না। ফলে এগুলো নদী, হ্রদ ও সমুদ্রে পৌঁছে যায়, যেখানে মাছ, ঝিনুক ও অন্যান্য জলজ প্রাণী এগুলো গ্রহণ করতে পারে। ধীরে ধীরে এই প্লাস্টিক খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই কারণেই বিশ্বের অনেক দেশে টুথপেস্টে ও কসমেটিক্সে ইচ্ছাকৃত প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে বাজারে থাকা অধিকাংশ পরিচিত টুথপেস্টে সেই পুরনো ধরনের প্লাস্টিকের ব্যবহার এখনও করা হয়। অনেক প্রতিষ্ঠান এর পরবর্তীতে সিলিকা, অন্যান্য নিরাপদ ঘর্ষণকারী উপাদান ব্যবহার করে থাকে, যা দাঁত পরিষ্কারের জন্য সাহায্য করে। এখন প্রশ্ন হলো, মাইক্রোপ্লাস্টিক যদি শরীরে প্রবেশ করে তাহলে কি নিশ্চিত কোনো রোগ হবে? গবেষণায় মানুষের শরীরের বিভিন্ন উৎস থেকে মাইক্রোপ্লাস্টিকের বিভিন্ন উৎস শনাক্ত করা হয়েছে, তবে এগুলো সরাসরি কোনো নির্দিষ্ট রোগ সৃষ্টি করে এমন চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত এখনও আসেনি। কিছু গবেষণায় ধারণা করা হয়েছে খুব ক্ষুদ্র প্লাস্টিকের কণা শরীরে প্রদাহ বা কোষের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে। আবার কিছু গবেষণায় বলা হয়েছে প্লাস্টিকের সঙ্গে থাকা কিছু রাসায়নিক পদার্থ উদ্বেগের বিষয় হতে পারে। তবে এসব বিষয়ে এখনও বিস্তৃত গবেষণা চলছে। অর্থাৎ বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কিন্তু অযথা আতঙ্কিত হতে বলছেন না। আজকাল সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় সব টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক আছে, অথবা প্রতিদিন টুথপেস্ট ব্যবহারের ফলে নিশ্চিত বড় রোগ হবে। এ ধরনের দাবি বর্তমান বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে পুরোপুরি মেলে না। তাই কোনো ভিডিও বা পোস্ট দেখে অযথা আতঙ্কিত হওয়া বন্ধ করুন। মনে রাখবেন, বিজ্ঞান কখনো অনুমানের উপর দাঁড়ায় না। বিজ্ঞান দাঁড়ায় প্রমাণ, পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী গবেষণার উপর। মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিশ্বের বিভিন্ন গবেষণায় কি পাওয়া গেছে, মানুষের শরীরে এগুলো কোথায় কোথায় শনাক্ত হয়েছে এবং ভবিষ্যতে বিজ্ঞানীরা কি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তাই সঙ্গে থাকুন, কারণ সবচেয়ে চমকপ্রদ তথ্য এখনও সামনে আসেনি। আপনি যদি টুথপেস্ট নির্বাচন করতে চান তাহলে পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য ব্যবহার করুন। উপাদানের তালিকা পড়ার অভ্যাস করুন এবং শিশুদের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের বেশি টুথপেস্ট ব্যবহার করাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি ভিডিও বা পোস্টকে সত্য ধরে নেওয়া অত্যন্ত বোকামি। কোনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা দেখুন। স্বাস্থ্য সংস্থা বা বিশেষজ্ঞদের মতামত যাচাই করা উচিত। মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা এখনও চলমান, তাই আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বতে কি আছে, পরবর্তীতে বিজ্ঞানীরা কি জানতে পারেন, সবকিছু আপনাদেরকে ডিটেলে বলে দেওয়া হবে।